দেখো তোমাদের কালকে উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষা পরিবেশ বিদ্যা ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো দেখো এই পরীক্ষার জন্য একদম আমার কিন্তু লাস্ট ভিডিও, এই তোমাদের ফোর্থ সেমিস্টারের পরিবেশ বিদ্যার এটি কিন্তু লাস্ট ভিডিও। তার কারণ দেখো তোমাদের কিন্তু মডেল কোশ্চেন পেপার অর্থাৎ পর্ষদ থেকে যেই কোশ্চেন পেপারটি প্রকাশ করেছে সেটি আমার হাতে দেখতে পাচ্ছি, এটি আমি পুরো ছুঁড়ে ফেলে দিলাম। তার কারণ দেখো তোমাদের পর্ষদ থেকে যেই মডেল কোশ্চেন পেপারটি দিয়েছি সেখানে কিন্তু 112টি তোমাদের পেজ রয়েছে, যেখানে শুধু কোয়েশ্চেন আর কোয়েশ্চেন। অর্থাৎ এই মডেল কোশ্চেন সেট পড়লে তোমরা সম্পূর্ণ পাগল হয়ে যাবে। তাই তোমাদের পাগলামো দূর করার জন্য আমি তোমাদের জন্য এই মুহূর্তে তোমাদের সামনে ফোর্থ সেমিস্টারের পরিবেশ বিদ্যার ফাইনাল কালকের জন্য গুরুত্বপূর্ণ, এটাই আমার ফাইনাল আজকে তোমাদের যেটি দিতে চলছি কালকের পরীক্ষার জন্য। আশা করি বাছাই করা মানে সাজেশনের উপরে সাজেশন, অর্থাৎ সাজেশন থেকেও তোমাদের কিন্তু সীমিত কয়েকটি কোশ্চেন দিয়েছি। তবে আশা করি এর মধ্যে থেকে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। তবে ভিডিও মানে বিগত ভিডিও আরো দুটি দিয়েছি, সেই দুটি ভিডিও তোমরা দেখে আসতে পারো। চলো, এই মুহূর্তে তোমাদের রয়েছে পরিবেশ বিদ্যা এনভায়রনমেন্টাল স্টাডিজ শেষ মুহূর্তের বাছাই করা সাজেশন। তোমরা জানো 2 মার্কস এবং 6 মার্কসে তোমাদের থাকবে, আর 40 নম্বরের নতুন করে কিছু বলার নেই, 2 ঘন্টা টাইম পাবে। চলো, প্রথমেই রয়েছে দেখো তোমাদের ইউনিট 1 2 3 4 এরকম করে থাকবে। তো দেখো প্রথমে রয়েছে 7.1 অর্থাৎ দূষণের শ্রেণীবিভাগ এবং ধারণা। এখান থেকে আমি রয়েছে প্রশ্নের মান দেখো দিয়েছি 2 নম্বরের। দেখো প্রথমেই রয়েছে প্রাথমিক দূষক এবং গৌণ দূষক কি, এর দুটি উদাহরণ দিতে হবে, ট্রিপল স্টার, বুঝতেই পারছো। আর সেই সঙ্গে রয়েছে পরিবেশ দূষণ কাকে বলে, ঠিক আছে। এনভায়রনমেন্টাল পলিউশন, হোয়াট ডু ইউ মিন বাই এনভায়রনমেন্টাল পলিউশন বা ডেফিনেশন অফ এনভায়রনমেন্টাল পলিউশন, ঠিক আছে। এই জাস্ট দুটি কোশ্চেন দিয়েছি। এরপরে রয়েছে তোমাদের দেখো 7.2 থেকে, এখান থেকে দিয়েছি বায়ু দূষণ, ওজোন স্তর, গ্রিন হাউস গ্যাস, আর বিশ্ব বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। আর সেই সঙ্গে দিয়েছি বায়ু দূষণের বায়ুর গুণগত মান। দেখো 2 নম্বরের বেশ কয়েকটি কোশ্চেন দিয়েছি, তবে এগুলো কিন্তু একটাও বাদ দিয়ে তোমরা কাজ করতে পারবে না, এখান থেকে কিন্তু তোমাদের টোটাল দেখতে হবে। তবে আমি এর আগের যে ভিডিও দিয়েছি তার থেকেও কিন্তু কমিয়ে দিয়েছি, নাম্বার কিন্তু একটু উল্টো পাল্টা হবে বাদিকে, দেখে নাও। প্রথম কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই, কার্বন ফুটপ্রিন্ট বলতে কি বোঝায় বা কি বোঝো, অথবা মানে কার্বন পদচিহ্ন বলতে কি বোঝায়, একই কোয়েশ্চেন তোমাদের ট্রিপল স্টার থাকবে। সেই সঙ্গে রয়েছে ওজোন স্তর ক্ষয় বা ওজোন ডিপ্লেশন বা ওজোন স্তরের হ্রাস, কিংবা ওজোন স্তরের পাতলা হয়ে যাওয়া, একই টাইপের কোয়েশ্চেন অর্থাৎ একই কোয়েশ্চেন। অর্থাৎ ওজোন স্তরের ক্ষয় বা অবক্ষয় বলতে কি বোঝো, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, 2 মার্কসের। গ্রিন হাউস গ্যাস বা গ্রিন হাউস প্রভাব কি। এরপরে রয়েছে দেখো দুটি গ্রিন হাউস গ্যাসের নাম করো, এর আগে অনেকবার বলেছি, কার্বন ডাইঅক্সাইড রয়েছে, সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন রয়েছে, মিথেন রয়েছে, ইথেন রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। এরপরে তোমাদের রয়েছে দেখো বৈশ্বিক উষ্ণায়নের মানে পৃথিবীর উষ্ণায়নের দুটি প্রভাব বা ফলাফল তোমাদের উল্লেখ করতে হবে। দেখো বিশ্বের উষ্ণতা বেড়ে গেলে কি হতে পারে, অনেকবার বলেছি, মেরু অঞ্চলের বরফ গলে যাবে, পার্বত্য অঞ্চলের বরফ গলে যাবে, সমুদ্রের লেয়ার, সমুদ্রের জলের উচ্চতা বেড়ে যাবে, উপকূলবর্তী অঞ্চলে যে সমস্ত কৃষি জমি রয়েছে সেই কৃষি জমিতে লবণের পরিমাণ বেড়ে গিয়ে কি হবে বলতো, কৃষি জমি নষ্ট হয়ে যাবে। অন্যদিকে মেরু অঞ্চলের যে সমস্ত প্রাণীগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। অনেক অনেক কারণ ফলাফল রয়েছে। এরপরে রয়েছে বৈশ্বিক বা বিশ্বের উষ্ণায়নের প্রধান কারণ কি, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর কারণ কি। ইজি কোশ্চেন, তোমরা একবার দেখলেই পারবে। মন্ট্রিল প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল কথার মানে আমি বলেছিলাম কানাডার মন্ট্রিল শহরে 1987 সালে 16 সেপ্টেম্বর তারিখে যে ওজোন স্তর মানে সরি হ্যাঁ ওজোন স্তরের যেই ডিপ্রেশন নিয়ে যেই মানে প্রোটোকল হয়েছিল, চুক্তি হয়েছিল, সেটি কিন্তু উত্তর আমেরিকার কানাডার মন্ট্রিল শহরে হয়েছিল 1987 সালে। এরপরে রয়েছে দেখো আহ এসপিএম, এসপিএম ফুল ফর্ম কি বা এসপিএম বলতে কি বোঝায়। দেখো সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, তো এটি রয়েছে, এর কাকে বলে তোমাদের বলতে হবে। ফটোকেমিক্যাল স্মোক কাকে বলে। তারপরে রয়েছে দেখো তোমাদের গ্রিন হাউস গ্যাস এবং গ্রিন হাউস প্রভাব বলতে কি বোঝায়, ট্রিপল স্টার। এরপরে রয়েছে দেখো তোমাদের 16 নম্বরের কোয়েশ্চেন, বায়ু দূষণে মানুষের স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়ে। কালকে অনেকবার আলোচনা করেছি, নতুন করে আলোচনা করব না, যেহেতু তোমাদের কালকে পরীক্ষা। এরপরে 6 নম্বরের কোয়েশ্চেন কি দিতে পারে দেখে নাও। প্রথম কোয়েশ্চেন রয়েছে ওজোন স্তরের ক্ষয়ের কারণ কি। দেখো আমরা জানি বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে যে ওজোন স্তর রয়েছে সেই ওজোন স্তর ধীরে ধীরে ক্ষয় পেয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, অবনমিত হচ্ছে। এর পেছনে কারণগুলো কি কি রয়েছে, সেই কারণ
এবং পরিবেশের উপরে ক্ষতিকর প্রভাবগুলো আলোচনা করো। অর্থাৎ আমাদের পৃথিবীতে কি কি ক্ষতি করতে পারে। দেখো, জলবায়ুর উপর প্রভাব পড়তে পারে, বিভিন্ন প্রাণীদের উপর প্রভাব পড়তে পারে, জলজ বাস্তুতন্ত্রের উপর প্রভাব পড়তে পারে, এক্সেট্রা কারণ মানে ফলাফল রয়েছে। এরপরে সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, গ্রিনহাউস প্রভাব বা গ্রিনহাউস এফেক্ট কাকে বলে। বিশ্বের উষ্ণায়নের ৩টি প্রধান পরিণতি বা ফলাফল উল্লেখ করতে হবে, ট্রিপল স্টার রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের বায়ু দূষণের উৎস কি, প্রভাব, নিয়ন্ত্রণের উপায় বিস্তারিতভাবে তোমাদের করতে হবে। অবশ্যই কিন্তু এগুলো একটা কোশ্চেনও বাদ দেওয়া চলবে না। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে জল দূষণ, ওয়াটার পলিউশন। এখান থেকে ২ নম্বরে কোশ্চেন দিয়েছে, দেখো মানব স্বাস্থ্যের উপরে জল দূষণের ২টি প্রভাব উল্লেখ করো। দেখো, জল দূষণ হলে মানুষের শরীরে, আমাদের স্বাস্থ্যের উপরে কিরকম প্রভাব পড়তে পারে। সেই কলেরা রয়েছে, আমাশয়, টাইফয়েড ইত্যাদি হতে পারে। এরপরে রয়েছে ইউট্রফিকেশন বা অতি পুষ্টিকতা কাকে বলে। ঠিক আছে, এর ফলে কিন্তু জলের অক্সিজেনের পরিমাণ কমে যায়, বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যায়। ঠিক আছে, কাকে বলে বলতে গেলে অনেক সময় লাগবে। এরপরে রয়েছে জীবজ অক্সিজেন চাহিদা বা জৈব অক্সিজেন চাহিদা বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলতে কি বোঝায়, ট্রিপল স্টার। এরপরে রয়েছে রাসায়নিক অক্সিজেন চাহিদা বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কাকে বলে। পিএইচ বা পর্ডিয়াস হাইড্রোজেন কাকে বলে। পানীয় জলের জন্য এর স্বাভাবিক মান কত হওয়া দরকার। বায়োডিগ্রেডেবল বা জৈব অবক্ষয় দূষক বলতে কি বোঝায়, ট্রিপল স্টার। প্রত্যেকটি কিন্তু পড়তে হবে এখানে। জলবাহিত রোগগুলো কি কি, দুটি উদাহরণ দাও, একটু আগেই বলেছিলাম। নিরাপদ পানীয় জল, নিরাপদ পানীয় জল বলতে কি বোঝায়। এরপরে জলমান মানদণ্ড কাকে বলে। তোমরা জাস্ট একবার দেখেছো, না দেখলেও কোনো প্রবলেম নেই এই কোশ্চেনটি। এরপরে রয়েছে ৬ নম্বরে, দেখো কি রয়েছে, জল দূষণের সংজ্ঞা দাও বা জল দূষণ কাকে বলে একই, এর প্রধান উৎস বা সোর্স গুলো কি কি, বা জল দূষণের কারণগুলো কি কি একই, উৎস বা কারণ কিন্তু একই। আর জল দূষণের প্রভাব বা ফলাফল কি আছে, দেখো ৩+৩ থাকবে। এরপরে রয়েছে দেখো তোমাদের সয়েল পলিউশন, মাটি দূষণ। মাটি দূষণের মধ্যে রয়েছে প্রথম কোশ্চেন রয়েছে কম্পোস্টিং। কম্পোস্টিং বলতে কি বোঝায়, ট্রিপল স্টার। এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোয়েশ্চেন, মাটি দূষণের যে কোনো দুটি প্রধান উৎসগুলি আলোচনা করো। মাটি কি করে দূষণ হয় বা ভূমি কি করে দূষণ হয়। মাটি দূষণের কৃষিজ কারণ উল্লেখ করতে হবে। দেখো, কৃষি জমি থেকে কৃষকরা যখন জমিতে কীটনাশক সার, তারপরে রাসায়নিক সার প্রয়োগ করে, তখন তার ফলে কিন্তু মাটি দূষণ হয়। মাটির সঙ্গে সঙ্গে কিন্তু জল দূষণ হয়। এরপরে রয়েছে দেখো কীটনাশক দূষণ, দূষণ বলতে কি বোঝায়, ডবল স্টার। এরপরে একটি কোশ্চেন দিয়েছি, দেখো বড় প্রশ্ন, মাটি দূষণের উৎস, প্রভাব এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। তবে তোমাদের একটি কথা বলে দিচ্ছি, ৫টি ১০টি কোশ্চেন পড়ে কোনো লাভ হবে না। যারা এই ধরনের ২-৪টি কোশ্চেন পড়ে যাবে পরীক্ষা, তাদের জন্য কিন্তু ভয়ানক বিপদ কিন্তু আসতে চলছে। তাই কালকের পরীক্ষার জন্য অবশ্যই এই ভিডিওটি তোমাদের জন্য, যারা একদম পড়াশোনা করোনি। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের সাউন্ড পলিউশন আর শব্দ দূষণ। শব্দ দূষণের মধ্যে ২ নম্বরে রয়েছে, দেখো কি রয়েছে, আবাসিক অঞ্চলে স্বাভাবিক অনুমোদিত শব্দ দূষণ, শব্দ মাত্রা কত ডেসিবেল হতে পারে। শব্দ দূষণের ২টি উৎস বা কারণ উল্লেখ করো। ডেসিবেল এর ব্যাখ্যা বা ডেসিবেল কাকে বলে উল্লেখ করতে হবে। নীরব অঞ্চল যেমন হাসপাতাল, স্কুল অঞ্চলে অনুমোদিত শব্দ দূষণের মাত্রা কত। এরপরে রয়েছে প্রশ্নের মান কিন্তু ৬, শব্দ দূষণের সংজ্ঞা দাও বা কাকে বলে, এর উৎসগুলো কি কি, তারপরে ক্ষতিকারক প্রভাব উল্লেখ করতে হবে ৩টি। এরপরে রয়েছে বিকিরণ। আগের দিনে বলেছি বিকিরণ থেকে কিন্তু ভিভিআই কোশ্চেন তোমাদের থাকবেই। বিকিরণ দূষণ কি, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তেজস্ক্রিয় দূষণ বলতে কি বোঝায়, এর উদাহরণ দিতে হবে। ঠিক আছে, ট্রিপল স্টার, পরীক্ষা আসবেই, এখান থেকে কোশ্চেন আসবেই। এরপরে রয়েছে বিকিরণ, বিকিরণের ২টি প্রাকৃতিক উৎস উল্লেখ করো, প্রাকৃতিকভাবে যেটি হয়। এরপরে বিকিরণের মানুষের স্বাস্থ্যের উপর ২টি ক্ষতিকারক প্রভাব তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের দাগ ৬, প্রশ্নের মান। বিকিরণ বা তেজস্ক্রিয় দূষণের সংজ্ঞা দাও, এর প্রধান উৎস বা কারণগুলো কি কি, জীবের উপর বিকিরণের ক্ষতিকারক প্রভাবগুলো ব্যাখ্যা করো, ট্রিপল স্টার। এরপরে রয়েছে দেখো দূষণজনিত রোগ। দূষণজনিত রোগের মধ্যে পলিউশন রিলেটেড ডিজিজেস। তো এখান থেকে ২ নম্বরের প্রশ্ন রয়েছে, দেখো ২টি বায়ু দূষণ জনিত রোগের নাম উল্লেখ করো। তারপরে দেখো অনেকগুলো রয়েছে, আমি বলতে পারবো কিন্তু আমি এখন বলবো না। জল দূষণ জনিত ২টি রোগ উল্লেখ করো। বিকিরণের সংস্পর্শে ২টি রোগের নাম উল্লেখ করতে হবে। ব্রঙ্কাইটিস কাকে বলে, ফুসফুসে যেটি রোগ। এরপরে মিনামাটা পারদের জন্য হয়, এটি কি কারণে হয়। ফ্লুরোসিস রোগ কি, ব্লু বেবি সিনড্রোম কি, নাইট্রোজেনের জন্য হয়। এরপরে কোন কোন দূষক এটি ঘটায়।
এরপরে সিলিকোসিস কাকে বলে, অ্যাসবেস্টোসিস কি, তারপরে ওজোন স্তরের ক্ষয়ের দুটি স্বাস্থ্যগত প্রভাব উল্লেখ করো। 6 নম্বরে দিয়েছে একটি কোশ্চেন, বিকিরণ বা তেজস্ক্রিয় দূষণের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন রোগগুলি, তাদের উৎস এবং দেহের উপর কি প্রভাব পড়ে, নিরাপত্তার ব্যবস্থা তোমাদের উল্লেখ করতে হবে। অল্প অল্প করে লিখবে, 4 লাইন করে বা 3 লাইন করে। এরপরে রয়েছে তোমাদের দুর্যোগ এবং দুর্যোগের মধ্যে প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট দুর্যোগ রয়েছে। দেখো, মানব সৃষ্ট দুর্যোগ বলতে কি বোঝায়, অথবা আম বলতে পারে যে অপ্রাকৃতিক দুর্যোগ কাকে বলে। মানব সৃষ্ট দুর্যোগই তোমাদের দেবে, দুটি উদাহরণ দিতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরপরে পারমাণবিক দুর্যোগ কাকে বলে, উদাহরণ দাও ট্রিপল স্টার। শিল্প দুর্যোগ এবং ভারতের শিল্প দুর্যোগের উদাহরণ দিতে হবে। রাসায়নিক দুর্যোগ কাকে বলে। ওকে, এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের রয়েছে 6 নম্বরে, তাক নাম্বার মানে প্রশ্নের মান 6 কি রয়েছে, প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট দুর্যোগের উদাহরণ দাও, এদের মধ্যে পার্থক্য তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 2 শিল্প এবং পারমাণবিক দুর্যোগ কি, প্রতিটি একটি করে উদাহরণ দাও। প্রতিরোধ ব্যবস্থাগুলো কি কি। মানব সৃষ্ট দুর্যোগ বলতে কি বোঝো, শিল্প দুর্ঘটনা, পারমাণবিক দুর্ঘটনা, রাসায়নিক দুর্ঘটনা সহ বিভিন্ন ধরনগুলো তোমাদের আলোচনা করতে হবে, একটু একটু করে লিখবে। এরপরে রয়েছে দেখো তোমাদের দূষণ হ্রাস এবং পরিবেশের মান উন্নয়নের কৌশল। প্রথমে রয়েছে টেকসই উন্নয়ন বা সুস্থায়ী উন্নয়ন কাকে বলে, বা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলে। এরপরে রয়েছে দূষণ নিয়ন্ত্রণের দুটি প্রতিরোধমূলক উপায় উল্লেখ করতে হবে। গ্রিন বেল্ট উন্নয়ন বলতে কি বোঝায়। 6 নম্বরে দিয়েছি দেখো, দূষণ নিয়ন্ত্রণের বলতে কি বোঝায়, এর গুরুত্ব ব্যাখ্যা করো। দূষণ নিয়ন্ত্রণের 3টি পদ্ধতি বা কৌশল তোমাদের উল্লেখ করতে হবে। বা পরিবেশগত গুণগত মান উন্নয়নে ব্যক্তি কিংবা শিল্পক্ষেত্রের ভূমিকা উল্লেখ করতে হবে। আর প্রত্যেকে কিভাবে 3টি উপায়ে অবদান রাখতে পারে উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো পরিবেশের মান উন্নয়নের বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার আর পুনরায় ব্যবহারের গুরুত্ব তোমাদের উল্লেখ করতে হবে। আর ট্রিপল স্টার পরিচ্ছন্ন উন্নয়ন ব্যবস্থা, ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। কার্বন ক্রেডিট কি, এটি কিন্তু পরীক্ষা আসতে চলছে। কার্বন ব্যবসা, আহ এর কার্বন ক্রেডিট আর কার্বন ব্যবসা দুটি কোশ্চেন কিন্তু ভিবিআই। এরপরে রয়েছে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম কাকে বলে, এই কোশ্চেনটি গুরুত্বপূর্ণ ভিবিআই। সিডিএম বা ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমের উদ্দেশ্য কি। এরপরে রয়েছে উন্নয়নশীল দেশগুলিতে সিডিএম এর দুটি সুবিধা উল্লেখ করতে হবে। উন্নয়নশীল দেশগুলিতে সিডিএম এর সুবিধা, আহ সিডিএম এর সিডিএম এর দুটি সুবিধা উল্লেখ করো। একই কোশ্চেন, হ্যাঁ একই কোশ্চেন, ঠিক আছে। তবে উন্নত এবং উন্নয়নশীল দেশ তোমরা দেখে যাবে, উন্নয়নশীল এবং উন্নত দেশ তোমরা দেখে যাবে। সিডিএম এর দুটি প্রকল্পের উদাহরণ দিতে হবে। এরপরে হচ্ছে গ্রিন হাউস গ্যাস কমাতে সিডিএম কি ভূমিকা পালন করে। সিডিএম এর দুটি অর্থনৈতিক উপকারিতা উল্লেখ করো। কার্বন ক্রেডিটের গুরুত্ব কেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বরে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসার মতন। এরপরে রয়েছে দেখো তোমাদের কিয়োটো প্রোটোকলের অধীনে সিডিএম এর প্রধান উদ্দেশ্য ব্যাখ্যা করো। টেকসই উন্নয়নের মানে সুস্থায়ী উন্নয়নের সিডিএম এর ভূমিকা উল্লেখ করো। ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম কিভাবে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে এবং বিশ্বের জলবায়ু লক্ষ্য অর্জনে সাহায্য করে তা ব্যাখ্যা করতে হবে। এরপরে বিশ্বের জলবায়ু পরিবর্তন বা মোকাবেলায় ক্লিন ডেভেলপমেন্টের মেকানিজমের সাফল্য এবং সীমাবদ্ধতা মূল্যায়ন করতে হবে। 6 নম্বরে থাকবে। এরপরে রয়েছে দেখো তোমাদের দূষণ দূষণ পর্যবেক্ষণ এবং চলমান কেস স্টাডির জন্য নিয়ন্ত্রিত কাঠামো, গঙ্গা কর্ম পরিকল্পনা কিংবা গঙ্গা অ্যাকশন প্ল্যান বা গ্যাপ। তারপরে যমুনা অ্যাকশন প্ল্যান, YAP, ঠিক আছে। যমুনা অ্যাকশন প্ল্যান, গঙ্গা অ্যাকশন প্ল্যান, এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের থাকবেই। তারপরে দেখো ভিবিআই 99% আসবে। এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট বলতে কি বোঝো, অথবা ফুল ফর্ম দিতে পারে। আর লিখে দিয়েছি, ফুল ফর্ম দেওয়া আছে দেখো। এরপরে ফুল ফর্ম বা পূর্ণরূপ, সিপিসিবি এর পূর্ণরূপ কি, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। SPCB স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের পূর্ণরূপ কি। ওকে, এরপরে রয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণের বোর্ডের দুটি কাজ উল্লেখ করো। ভারতের দূষণ নিয়ন্ত্রণের জন্য দায়ী প্রধান সংস্থাগুলোর নাম উল্লেখ করতে হবে। দূষণ মনিটরিং বলতে কি বোঝায়, গঙ্গা অ্যাকশন প্ল্যান, যমুনা অ্যাকশন প্ল্যান কি। এরপরে রয়েছে দেখো যমুনা অ্যাকশন প্ল্যানের লক্ষ্য কি। গঙ্গা নদীর গঙ্গা নদীর দূষণের প্রধান কারণগুলো উল্লেখ করো। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এর উদ্দেশ্যগুলো কি কি বা কাকে বলে, অবশ্যই পড়ে যাবে। 6 মার্কের কোশ্চেন রয়েছে। কেন্দ্রীয় মানে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, সিপিসিবি, বা রাজ্যের রাজ্যে মানে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের নিয়ন্ত্রণের
বোর্ডের কাঠামো এবং কার্যাবলী বর্ণনা করতে হবে। পরিবেশ রক্ষায় তাদের ভূমিকা তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে গঙ্গা অ্যাকশন প্ল্যান কি, এর লক্ষ্য ব্যাখ্যা করতে হবে। পরিকল্পনার অধীনে নেওয়া তিনটি প্রধান পদক্ষেপ বর্ণনা করো। ওকে, এরপরে দেখ ট্রিপল স্টার কিন্তু এগুলো, ঠিক আছে। এই যে সেকেন্ডটি রয়েছে ট্রিপল স্টার। এরপরে রয়েছে যমুনা অ্যাকশন প্ল্যান, অর্থাৎ দুটির মধ্যে তোমরা একটি প্রশ্ন পাবে, দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন পাবে। গঙ্গা অ্যাকশন প্ল্যান কি, এর প্রধান লক্ষ্য, চ্যালেঞ্জগুলি তোমাদের উল্লেখ করতে হবে, দুটির মধ্যে কিন্তু একটি তোমরা পাচ্ছ। এরপরে রয়েছে দেখো এক্সট্রা কোয়েশ্চেন, গঙ্গা নদীর দূষণের কারণগুলো কি কি। দেখো আমাদের গঙ্গা নদীর জল কেন দূষণ হয়, তুমিও জানো আমিও জানি আমরা সবাই জানি, তথাপি বলছি গঙ্গা নদীর জল দূষণের প্রধান কারণ হলো কিন্তু শিল্প কলকারখানা থেকে দূষিত জল। অন্যদিকে শহর থেকে, নগর থেকে যে দূষিত জল গঙ্গায় গিয়ে পতিত হয় তার জন্য দূষিত হতে পারে। তারপরে কৃষকরা যখন জমিতে কীটনাশক সার কিংবা রাসায়নিক সার প্রয়োগ করে তখনও কিন্তু জল দূষণ হতে পারে, অর্থাৎ অ্যাসিড বৃষ্টির ফলেও কিন্তু জল দূষণ হতে পারে। তো এগুলো রয়েছে, কি করে প্রতিরোধ করা যায় সেই ব্যবস্থাগুলো নিয়ে তোমাদের লিখতে হবে। পরিবেশ ব্যবস্থাপনার ধারণা, অর্থাৎ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, মানে কনসেপ্ট অফ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট এর প্রয়োজন, দিক, পদ্ধতি, সামাজিক, অর্থনৈতিক এবং নৈতিক দিক। দেখে নিচ্ছি আমরা প্রথম কোয়েশ্চেন ট্রিপল স্টার, পরিবেশ ব্যবস্থাপনা কাকে বলে বা মূল উদ্দেশ্যগুলো কি কি বা প্রয়োজনীয়তা কি। খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশ ব্যবস্থাপনার দুটি পদ্ধতি উল্লেখ করো। পরিবেশ ব্যবস্থাপনার সামাজিক এবং অর্থনৈতিক দিক উল্লেখ করো। অর্থাৎ তোমরা ব্রড কোশ্চেন কিন্তু এখানে একটি দিয়েছি, দেখে নাও। পরিবেশ ব্যবস্থাপনার প্রধান দিক, মানে সামাজিক দিক রয়েছে, অর্থনৈতিক দিক রয়েছে, নৈতিক দিক রয়েছে। এই তিনটি দিক পড়লেই তোমরা কিন্তু যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসলে পাবে। তারপর রয়েছে পরিবেশ ব্যবস্থাপনার প্রধান লক্ষ্যগুলো কি কি। দেখো এরপরে রয়েছে পরিবেশ ব্যবস্থাপনার মূল্যায়ন, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায়, পরিবেশ ব্যবস্থাপনার তাৎপর্য তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে লাস্ট রয়েছে দেখো তোমাদের বর্জ্য ব্যবস্থাপনা, কঠিন তরল এবং জৈবিক এবং বিপজ্জনক। দেখো এখান থেকে একটা কোশ্চেন কিন্তু বাদ দেবে না। বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, উদাহরণ দাও। বিপজ্জনক বর্জ্য বলতে কি বোঝায়, উদাহরণ দাও। কঠিন তরল বর্জ্যের মধ্যে পার্থক্য কি, সংজ্ঞা কিন্তু অবশ্যই পড়ে নেবে, সংজ্ঞা পড়লে কিন্তু পার্থক্য লিখতে পারবে। বর্জ্য পৃথকীকরণ বা সেপারেট যেটাকে বলা হয়, সেই বর্জ্য পৃথকীকরণ কাকে বলে। বিপজ্জনক বর্জ্য, হ্যাজার্ডিয়াস ওয়েস্ট বলতে কি বোঝায়। ল্যান্ডফিল মানে ভূমি ভরাটকরণ বলতে কি বোঝায়। বর্জ্য পৃথকীকরণ কাকে বলে। ই বর্জ্য, মানে ইলেকট্রনিক ওয়েস্ট বলতে কি বোঝায়। আর পরীক্ষার সময় এই কোশ্চেনই থাকবে। 4R, 3R কিংবা 4R, আগের দিনও বলেছিলাম এই 4R কিন্তু ভিভিআই ডিটেলস তোমরা পড়ে যাবে, ঠিক আছে। কোশ্চেন দিতে পারে রিসাইকেল কাকে বলে কিংবা রিকভার কাকে বলে, ঠিক আছে, 2 নম্বরে দিতে পারে। এরপরে রয়েছে দেখো তোমাদের 6 নম্বরের বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ব্যাখ্যা করতে হবে। যে কোনো দুটি প্রতিরোধমূলক ব্যবস্থা উল্লেখ করতে হবে। কঠিন বর্জ্য নিষ্পত্তির পদ্ধতি উল্লেখ করতে হবে। মাত্র দুটি কোশ্চেন দিয়েছি। এরপরে রয়েছে দেখো তোমাদের বর্জ্য ব্যবস্থাপনার 4R। এই 4R একটু আগেই বললাম, 4R ব্যবস্থাপনা কাকে বলে বা বলতে কি বোঝায়, একটু আগে বললাম, ডিটেলস পড়তে হবে। 4R ব্যবস্থাপনার দুটি পরিবেশগত সুবিধা উল্লেখ করো। রিকভার এবং রিসাইকেল বলতে কি বোঝায়। এরপরে রয়েছে দেখো পরিবেশ ব্যবস্থাপনার জন্য আইনি বিধান, বিভিন্ন আইনগুলো রয়েছে, দেখে নাও। পরিবেশ পরিবেশ প্রভাব মূল্যায়ন, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায়। ভারতীয় বন আইন 1927 এর উদ্দেশ্য কি। তারপরে হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 অনুযায়ী সংরক্ষিত অঞ্চল কাকে বলে। ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980 এর প্রধান লক্ষ্য কি। এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986 কাকে বলে। মোটর ভেহিকল, দেখো মোটর ভেহিকল অ্যাক্ট 1988 এর উদ্দেশ্য কি। তারপরে রয়েছে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980 এর গুরুত্ব কি আছে। জল দূষণ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ আইন 1974 অনুসারে এর সংজ্ঞা লিখতে হবে। তারপরে জল দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইন 1974 এর প্রধান উদ্দেশ্যগুলো উল্লেখ করতে হবে। এরপরে জল দূষণের কেন্দ্রীয় যে পর্ষদ রয়েছে, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, তার ভূমিকা কি রয়েছে প্রথমেই হয়েছে। বন দূষণের আইন 1980 এর প্রধান উদ্দেশ্যগুলো কি। বন আইন 1981 এর উদ্দেশ্যগুলো কি কি, না সরি, বায়ু আইনের প্রধান উদ্দেশ্যগুলো কি কি। পরিবেশ পরিবেশ সংরক্ষণ আইন 1986 এর উদ্দেশ্য কি। পরিবেশ দূষণ বলতে কি বোঝায়। মোটর যান আইন 1988 এর প্রধান উদ্দেশ্য কি। শব্দ দূষণ বিধি অনুযায়ী নীরবতা অঞ্চল বা সাইলেন্ট জোন কাকে বলে। এরপরে রয়েছে দেখো তোমাদের 6 নম্বরের কোশ্চেন,
এনভায়রনমেন্টাল প্রোটেকশন 1986 এর উদ্দেশ্য এবং গুরুত্ব কি উল্লেখ করতে হবে। ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980 এর ব্যাখ্যা করতে হবে। আর বন সংরক্ষণের দুটি উপকারিতা তোমাদের লিখতে হবে। ভারতীয় বন আইন 1987 এর প্রধান উদ্দেশ্য এবং মূল বিধানগুলো কি কি রয়েছে। বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 এর কাঠামো এবং গুরুত্ব উল্লেখ করতে হবে। দেখো, মাত্র 4টি কোশ্চেন দিয়েছি এখান থেকে। তো দেখো, এখান থেকে কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে, কিছু করার নেই। তো যেগুলো দিয়েছি এর বাইরে তোমরা পড়লে তোমাদের অবশ্যই প্রবলেম হয়ে যাবে। তো তোমরা যারা অবশ্যই এই ভিডিও দেখছো, অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু এই ভিডিও শেষে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবে। ওকে। আর বাকি বা বিগত ভিডিও তোমরা যারা দেখোনি, অবশ্যই ডেসক্রিপশন লিংকে আমি আজকে দিয়ে দেবো। ওখান থেকে তোমরা দেখে আসতে পারবে সেই ভিডিওগুলোতে কি রয়েছে, আরো ডিটেলস কিন্তু আলোচনা হয়েছে, যদিও সেই ভিডিওগুলো একটু লেন্দি। তো অবশ্যই তোমাদের কালকের পরীক্ষা সবার ভালো হোক। আর কোশ্চেন যেগুলো পারবে না, ঠিক আছে, দু একটি কোশ্চেন না পারলেও সেগুলো কিন্তু আনসার করে দিয়ে আসবে। কোনো কোশ্চেন ফাঁকা রাখবে না। সাদা খাতা খাতা সাদা খাতা ফাঁকা রাখবে না। তার কারণ আহ, না লিখলে নাম্বার পাবে না, লিখলে কিছু না কিছু নাম্বার পাবে। তাই তোমরা কালকে আশা করি সবাই টোটাল আনসার করে দিয়ে আসবে, এই আশাই কামনা করি। তো কালকের পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক। এর পরের পরবর্তী সময়গুলো তোমরা কিভাবে কাটাবে, তোমরা উচ্চ মাধ্যমিকের পরে তোমরা কি করবে, কোন সাবজেক্ট নিয়ে পড়বে, গ্রাজুয়েশনে তোমরা কি সাবজেক্ট নিয়ে পড়বে, কিংবা তোমরা উচ্চ মাধ্যমিকের পরে কোন লাইনে যাবে, কিভাবে কোন বিষয় নিয়ে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে, তো অবশ্যই থাকবে সেই ভিডিও। আর রেজাল্ট কবে দেবে সেগুলো তো থাকছেই। আর অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিও। কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা আছে। বাই, কালকের পরীক্ষা ভালোভাবে দিও। টাটা, বাই।